হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করছিলাম, প্রবলেম গুলো আলোচনা করছিলাম এমসিকিউ, যেখানে এমসিকিউ নাম্বার 1-এ আমরা আলোচনা করছিলাম 1 থেকে 11 নাম্বার প্রশ্ন নিয়ে, এমসিকিউ নাম্বার 2-তে আমরা আলোচনা করেছিলাম 12 থেকে 22 নম্বর প্রশ্ন নিয়ে, এমসিকিউ 3 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করব 23 থেকে 33 নম্বর প্রশ্ন নিয়ে, এবং এমসিকিউ 4 বা লাস্ট ভিডিও ফাইনাল পার্টটাতে আমরা আলোচনা করব যে 34 থেকে 43 নম্বর প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, তোমাদের সাথে খুব 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 ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। আজকের আলোচনার প্রথম অঙ্ক, সেটা হচ্ছে 23 নম্বরের অঙ্ক। কি বলেছে অঙ্কটাতে পড়বো, বুঝবো, এবং তার সাথে সাথে অঙ্কটার অ্যাপ্রোচ বা অঙ্কগুলোর অ্যাপ্রোচ জানার চেষ্টা করব খুব ভালো রকম ভাবে, যাতে এই ধরনের আর অন্য কোনো প্রশ্ন এলে সেটা চটজলদির মধ্যে আমরা করে নিতে পারি। ঠিক থাকবে কিছু ট্রিক্স এবং জলদি করার কিছু নিয়মাবলী। চলো, প্রথম প্রশ্ন 23 নাম্বার কি বলেছে? 23 নম্বরে 23 নাম্বার 23 কোথায় গেলি বাবা? 23 এখানে আছে 23 নম্বর। ওকে, 23 নম্বরের প্রশ্ন বলেছে n সংখ্যক একই প্রকার রোধক, n সংখ্যক একই প্রকারের রোধক, রোধক মানে হচ্ছে রেজিস্টার, n সংখ্যক একই প্রকারের রোধক যাদের প্রত্যেকটির রোধ আরোহণ করে যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তাহলে এদের তুল্যমান x ওহম, যদি সমান্তরালভাবে যুক্ত করা হয় তাহলে তাদের রোধ হচ্ছে y ওহম, তুল্য রোধ y ওহম। আর x y এই তিনটার মধ্যে রিলেশন ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা, n সংখ্যক রোধ আছে, কথাটা বুঝবো ভালো করে। n সংখ্যক রোধক আছে, অ্যাকচুয়ালি রেজিস্টার, তাদের প্রত্যেকের যে রোধ, সেই প্রত্যেকের রোধ কিন্তু বাবা r করে। বেশ, সিরিজে যখন তাদেরকে কানেক্ট করছি, সিরিজ কানেকশন, তখন কিন্তু হচ্ছে তোমার এনআর হওয়ার কথা, তো তাই হলো, সেটাই বলেছে এখানে x। প্যারালালে যখন তাদের কানেক্ট করছি, প্যারালাল কানেকশন, তখন তাদের হচ্ছে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে ইকুয়ালস টু y, এই দুটো বলে দিয়েছে। এবারে x y r এর মধ্যে রিলেশন ফাইন্ড আউট করো। এই রিলেশনটা ফাইন্ড আউট করতে গেলে n কে তুলতে হবে বাবা। n কে কি করে তুলবো? n ইকুয়াল টু আমি লিখতে পারি x ডিভাইডেড বাই r, এইটাকে ইউজ করব এখানে। ইউজ করলে কি হবে? r এর জায়গায় r, n এর জায়গাতে লিখবো আমরা x ডিভাইডেড বাই r, মানে r উপরে সমান হচ্ছে y। তাহলে আমি বলতেই পারি যে r স্কয়ার ইকুয়ালস টু x ইনটু y and r equals to root under x into y. Is it clear to all? Is it clear to all? বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? ঠিক বোঝা গেছে নিশ্চয়ই। 23 নম্বরের প্রশ্ন, অপশন আমাদের ম্যাচ করে গেল। সংসদ নমুনা প্রশ্নতে এখানে কি ছিল? অপশন ম্যাচ করে গেল আমাদের 1 নম্বরেরটা, অর্থাৎ অপশন নাম্বার এ আমাদের কাছে ম্যাচ করে গেল। প্রথম প্রশ্ন এখানে করলাম সমাপ্ত। এরপর আমরা পরের প্রশ্নের দিকে অগ্রসর হব। মাইক নিয়ে কাজ করছি, মোটামুটি মাইকটা তো কাজ করছে দেখলাম। এবার যদি ভিডিও করার পরে গিয়ে পরে দেখতে পাই যে কাজ করলো না, তাহলে খুব খারাপ লাগবে, তাহলে আবার ব্লুটুথে কনভার্ট হতে হবে, কিছু করার নেই। হোয়াটএভার, চলো পরের প্রশ্নতে আলোচনা করি। পরের প্রশ্নটা কি বলেছে দেখার চেষ্টা করি। 24 নাম্বার, তাই তো? 24 নাম্বার কি বলেছে? বলেছে একটা বৃত্ত আছে, বৃত্ত আছে। আচ্ছা, একটা বৃত্ত আছে, মোটামুটি একটা বৃত্ত হলো, যা হোক একটা হলো কিছু, এবং সেই বৃত্তের এখান থেকে এটা 30 ডিগ্রি কোণ নিয়ে, এটা থেকে এটা 30 ডিগ্রি কোণ নিয়ে এই অংশটা ডিফারেন্সিয়েট করে, দিস ইজ 30 ডিগ্রি, ওকে ডান। 30 ডিগ্রি মানে π/6 যদিও, হোয়াটএভার। 36 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে বাঁকিয়ে, আচ্ছা তাহলে এখানটা তার নেই না, এখানে তার আছে, দেখি একটু বৃত্তাকার রূপ দেওয়া হলো a ও b বিন্দুদের মধ্যে তুল্য রোধ। আচ্ছা, না তার আছে, এখানে তার আছে, জাস্ট এখানে আর এই বিন্দু দুটোর তুল্য রোধ বার করতে বলেছে। এখানে কারেন্ট দিলাম, এখান থেকে কারেন্ট পেলাম, এখানে কারেন্ট দিলাম i, এখানে কারেন্ট পেলাম i। এই টোটাল তারটা রোধ হচ্ছে 36 ওহম। তাহলে 36 ওহম রোধ হচ্ছে যখন সেন্টারে ক্রিয়েট করছে কত? টোটাল ধরে নাও এখন নেই, টোটাল তারটাই 36 ওহম। টোটাল তারটা কত কোণ করছে কেন্দ্রতে?
না 36 ওহমের তার, 36 ওহমের তার কেন্দ্রে কোণ করে, কেন্দ্রে কোণ করে 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি যে কোণ করছে কেন্দ্রে তার ওহম হচ্ছে, তার রোধ হচ্ছে 36 ওহম। তাহলে যে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করা তারের কি বলবো রোধ, 30 ডিগ্রি যে কোণ করছে তার রোধ কত হবে না 36 30 ডিভাইডেড বাই 36 ডিগ্রি, 36 না সরি 360 ডিগ্রি ইনটু ওইখানে 36 ওহম ছিল সেটা, তাই তো 36 ওহম তো, হ্যাঁ। তাহলে এটা যদি কেটে যায় তাহলে হবে 12, এটা যদি কেটে যায় তাহলে হবে 3, তাহলে এটা হলো 3 ওহম। এই অংশটার রোধ হচ্ছে 3 ওহম, এই অংশটার রোধ হচ্ছে 3 ওহম। আর এই পুরো অংশটার রোধ কত সেই জিনিসটা আমরা বার করতে চাইছি, এই পুরো জিনিসটার রোধ কত, এই পুরো জিনিসটার রোধ তাহলে 360 থেকে এটা যদি 3 ওহম হয়, ঠিক আছে, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত 360 মাইনাস 30 মানে হচ্ছে 330 হলো। তাহলে 330 ডিগ্রি যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে, 330 ডিগ্রি কোণ করা তারের রোধ, তারের রোধ সেটা কত, সেটা হবে 330 ডিভাইডেড বাই 360 ইনটু 36। ক্লিয়ার হলো? এটা কেটে গেল, 36 কেটে গেল, পরে থাকলো 33 ওহম, বা ধরলো বোঝা যাচ্ছে এটা যদি 3 ওহম হয় ওটা তাহলে 33 ওহম হবে। এই দুটো আছে প্যারালালে, কারণ এটার ইনিশিয়াল পয়েন্ট, এই বড় তারের ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি, ছোট তারটারও ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। দুটো ইনিশিয়াল পয়েন্ট, দুটো তারের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম থাকে তখন কিন্তু তারা কি করে প্যারালালে থাকে। তাহলে তুল্য রোধ আমাদের কাছে দাঁড়িয়ে যাবে, তুল্য রোধ কি করে বার করতে বলেছি, প্যারালাল হলো গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে গুণফল হলো এটা 33 ইনটু 3, যোগফল হলো 33 প্লাস 3 দ্যাট ইজ 34। এটা হলো 33 প্লাস 3 ইজ ইকুয়াল টু 36 হবে। এটা হচ্ছে বিষয় 3 দিয়ে 12, এটা 33 বাই 12। অ্যানসারটা কিসে দিয়েছে, দশমিকে একটা অ্যানসার আছে 2.75, আর কোনো অ্যানসার নেই, তাহলে এটা অবশ্যই ডেফিনেটলি 2.75। 12 গুণে 24, 24 আর 99, 12 সাথে 84, হ্যাঁ 660, হ্যাঁ 2.75 ওহম। অপশন নাম্বার ডি এর সাথে এটা ম্যাচ করবে। ভালো অঙ্ক, বেশ সুন্দর অঙ্ক। 24 নাম্বারটা আমাদের কাছে এখানে হলো 25 নাম্বার দেখি। 25 নাম্বার একটা সার্কিট দিয়ে দিয়েছে, প্যারালাল ভেরিফাই এসব করে দিয়েছে, সলভ করে করে আমাদের যেতে হবে। আশা করছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। দুটো প্রশ্ন আমরা এখানে কমপ্লিট করে নিলাম, 23 আর 24। 25 নাম্বার অঙ্কের দিকে অগ্রসর হবে। সোজা একটা সার্কিট দিয়েছে, সেই সার্কিটটার তুল্য রোধ বার করতে বলেছে, আর কোনো কিছুই না। সার্কিটটা দেখো ড্র করছি, ড্র করলে বুঝতে পারবে। দেখো আমি ড্র করছি ইয়ের প্রশ্নটা 25 নাম্বার, হ্যাঁ 25 নাম্বারের প্রশ্নটা আমি ড্র করছি, তাহলে আশা করি বুঝতে পারবে। 10 ওহম আর 2.5 ওহম এইভাবে আছে ওরা, 10 ওহম 2.5 ওহম, এটাকে বাড়িয়ে দেবো। তারপরে 10 আর 12, এখান থেকে 10এই আছে, এখান থেকে আছে 12, আবার ওইদিকে 10, এদিকে 16, 10 16, এদিকে আবার 10, এদিকে আবার 16। ব্যাস এইভাবে একটা কানেকশান কিন্তু করা আছে, তাই তো। এখানে একটা পয়েন্ট ধরেছে এ, এখানে একটা পয়েন্ট ধরেছে বি, এই তিনটে 10 ওহম করে। এটা হচ্ছে 2.5 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 16 ওহম। ক্লিয়ার হলো? মাথায় ঢুকেছে কি ঢুকে নেই? আচ্ছা, অন্য পয়েন্টেরও নাম দিয়েছে, সেটা হচ্ছে সি ডি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। আর কিছু তো না, আর কিছু না। ক্লিয়ার হলো নিশ্চয়ই? তাহলে আমাকে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন আর অ্যান্ড বি, অর্থাৎ আর এ বি বার করতে চেয়েছে। এই জিনিসটা আমাকে প্রশ্নটা করেছে। প্রথম কথা, এখানে যা পয়েন্ট, এখানে যা ইনিশিয়াল পয়েন্ট, এটার সেম ভোল্টেজ, এখানেও সেম ভোল্টেজ। তাহলে আমি অবশ্যই বলবো এই 10 ওহম আর এই 2.5 ওহম একে অপরের সাথে প্যারালাল। এই দুটো যদি সলভ করি আমাদের কাছে যেটা আসবে, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আসবে, সেটা ওই বড়োটা রয়েই যাবে পাশে, ঠিক এই পাশে একটা 10 রয়ে যাবে, দেন আর একটা 10 রয়ে যাবে, এখান থেকে এটা 12 রয়ে যাবে,
আর এর সাথে যেটা এই দুটোকে ম্যাচ করলে, এই দুটোকে মিশিয়ে দিলে 10 আর আড়াইয়ের যে প্যারালাল যে জিনিসটা, সেই জিনিসটা এখানে পড়ে থাকবে, এইখানটায় ওই জিনিসটা পড়ে থাকবে, বাকি সব কিন্তু ম্যাচ করে যাবে। এটা 10 থাকবে, 10 ছিল 10 থাকবে, এটা 10 ছিল 10 থাকবে, এটা 12 ছিল 12 থাকবে, এটা 16 ছিল 16 থাকবে। কথাটা ক্লিয়ার হলো? 12-র এই পয়েন্টটা এ, মানে এই পয়েন্টটাও এ আমি বলতেই পারি, এই পয়েন্টটাও এ, এটার এ নাম দিলাম। আর এটা বি, মানে এটাও আমি বি বলতেই পারি, আমি এটার নাম দিলাম বি। ক্লিয়ার হলো আশা করি, কোনো অসুবিধা নেই। এবার এইখানের যে ওহমটা হবে সেটা হবে 10 আর আড়াইয়ের প্যারালাল। 10 আর আড়াইয়ের প্যারালাল কত হয়? 10 ইন্টু আড়াই ডিভাইডেড বাই 10 প্লাস আড়াই, তাই তো? তাই তো? তাহলে 10 আড়াইয়ে কত হবে পরে করছি সেটা, 10 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 10 প্লাস 2.5 মানে হচ্ছে 12.5, দশমিক দশমিক তুলে দিলে 25, 5 এ 125, 5 দুগুণে 10, 2 ওহম হবে এটা রেজিস্ট্যান্স, 2 ওহম। এবারে এই দুটো তো বাবা সিরিজে, 10 আর 2, এই 10 আর এই 2 তো বাবা সিরিজে, সিরিজে যদি থাকে এটা ফার্স্ট ফিগার, এটা সেকেন্ড ফিগার, থার্ড ফিগারটা আমি এখানে আঁকছি, তাহলে আমাদের কাছে এই হবে। একটু ছোট করে আঁকবো এবার, এটা 16, এটা 10 হয়ে বসে আছে, ভেরি গুড। আর এখানে 10 2 12, 10 2 12 সিরিজে আছে, এই 12-র সাথে এই 12 কিন্তু প্যারালালে, তাহলে 12 12 প্যারালাল হলে কী হয়? 6 হয়, কিন্তু জানতে হবে। এটা আমাদের এ পয়েন্ট হয়ে গেল, এই দুটোকে ম্যাচ করে দিলাম, তাহলে এটা আমাদের এ পয়েন্ট হয়ে গেল, আর বি পয়েন্টটা ওইখানটাতে, আচ্ছা এটা আমাদের বি পয়েন্ট হয়ে গেল। এটা হয়ে গেল 12 12-তে 6 প্যারালালে আছে যেহেতু, আর এটা আবার 10, বেশ এখানে আবার 16 হলো। কথাটা বোঝা গেল? এটাকে আমি এঁকে দিতে পারি, 4 নাম্বার ফিগার আমাদের এরকম হবে। এবারে দেখো 10 আর 6 সিরিজ মানে হবে 16, তাহলে 16 হবে একটা উপরে, আর 16 আছে নিচে তার সাথে প্যারালালে, তার মানে 16 আর 16 হবে প্যারালালে। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, তাহলে 5 নম্বর ফিগারটা আমাদের হবে 16 16 প্যারালাল হলে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, দ্যাট ইজ 8 ওহম। কথাটা বোঝা গেল? ভেঙে করানোর চেষ্টা করলাম, কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করবে, কমেন্ট না করলে নিজের লস। কার লস? নিজের লস। 8 ওহম, 8 ওহম আছে অ্যান্সারে, 8 ওহম অপশান এ, হ্যাঁ আছে। অনেক ভেঙে ভেঙে করালাম, এত ভেঙে ভেঙে করানোর কিছু নেই, যদিও একটু ফাস্টলি করা যেতেই পারে, যাই হোক প্রথমবার আমি একটু ভেঙে করালাম। তারপরে আরেকটা কিন্তু আবার সার্কিট আছে, সোজা জিনিস আছে। সার্কিটটাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেনি, বলছে কোন দুটি বিন্দুর মধ্যে রোধ সর্বাধিক। বেশ এই পাশটা একটু মুছে দিলাম, তাহলে আমি ড্র করতে পারবো। প্রেসার কুকারের আওয়াজ, প্রেসার কুকার কোন নীতির সাহায্যে কাজ করে বলো, কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। প্রেসার কুকার কোন নীতির সাহায্যে কাজ করে? কমেন্ট করো, কমেন্ট করো। 26 নাম্বার, 26-এ এমনি একটা ত্রিভুজ আছে যার একটা বাহুতে শুধু একটা রোধ, একটা বাহুতে 3টে রোধ, এই 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 একটা, এই একটা, এই একটা হলো, আর আরেকটা বাহুতে 2টো রোধ। ঠিক, প্রতিটি রোধ সেম, ধরে নাও এটা আর, এটাও আর আর আর, আর এটা আর আর, তাহলে এই 3টা বাহুর তুল্য রোধ কত? R/3, যতবার প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, এটা হচ্ছে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে। তাহলে এখানে রোধ R/3, এখানে রোধ আর, এখানে রোধ R/2, কে বড় রে বাবা? এই বাহুটা বড়, এই বাহুতে কে কে আছে? পি আর কিউ, তাহলে পি এবং কিউর রোধ সবচেয়ে বেশি। অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল রে বাবা, খুব সোজা প্রশ্ন ছিল এটা। 27 নাম্বার, এখানেও একটা রোধ দিয়ে দিয়েছে, মানে সার্কিট দিয়ে দিয়েছে, দেন বলেছে যে তুল্য রোধ বার করো, আর আর আর, এখানে পয়েন্টটা হচ্ছে এ, এখানে পয়েন্টটা হচ্ছে বি। কেউ কি ভাবতে পারবে যে এই 3টা আর সিরিজে নেই প্যারালালে আছে? যে ভাবতে পারছো এই 3টা আর সিরিজে নেই প্যারালালে আছে, সে জানবে যে তার ঠিকঠাক পড়াশোনা চলছে, আর যে ভাবতে পারছো না তার একটু পড়াশোনায় গণ্ডগোল আছে, মানে তার থিওরি পড়াটা ঠিকঠাক হয়নি, তার ক্ষেত্রে অন্তত এই ভিডিওটা দেখাটা ঠিক না। এটা যদি এ হয় তাহলে এই জায়গাটাও কিন্তু এ হবে, আর এটা এ হলে এই জায়গাটাও কিন্তু এ হবে, এটা বি হলে এটাও আমাদের বি হবে, এটা বি হলে এটাও আমাদের বি হবে। প্রতিটা রোধ দেখো এ আর বি দুই প্রান্তের অ্যাবাউটে আছে, এই আর এর দুই প্রান্তে এ বি, এই আর এর দুই প্রান্তে এ বি, এই আর এর দুই প্রান্তে এ বি। তাহলে প্রত্যেকের যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম থাকে, প্রত্যেকের যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি এ আর বি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তারা কিসে থাকবে? প্যারালালে। তাহলে R/3, R/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ট্রিকি প্রশ্ন, ট্রিকি প্রশ্ন, বেশ এগুলো ওইভাবে আঁকা থাকবে না, মানে জাস্ট বলে দিয়েছি আর কি, কেন এরকম হলো ঠিক এক্সপ্লেনেশনে যেতে পারবে না অ্যাকচুয়ালি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011 এসেছিলো, পপুলার প্রশ্ন, ভালো প্রশ্ন, কেমন?
তাহলে R/3 ইজ দ্য অ্যান্সার, সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 28 নাম্বার, 28 নাম্বারে বলেছে যে আর নট ইকুয়ালস টু 12 ওহম রোধ বিশিষ্ট একটি তার দিয়ে একটি রিং বানানো হয়েছে। একের 1.78 নাম্বার চিত্র অনুযায়ী এ ও বি বিন্দুর মধ্যে একটি ব্যাটারি যুক্ত করে বর্তমানে তুল্য রোধ হলো 8/3 ওহম। L1 L2-র অনুপাত কত? বেশ ভালো জিনিস, অসুবিধা কোথায়? এইভাবে একটা বিষয়, এখান থেকে এটা এই যে লেন্থটা এটা হচ্ছে, এই যে এই লেন্থটা সেটা হচ্ছে L1, আর এই যে পুরো লেন্থটা এখান থেকে এইখানটা এটা হচ্ছে L2। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। টোটাল যে আর নট সেটা হচ্ছে 12 ওহম, তাই তো? 12 ওহম, ঠিক আছে। টোটাল যে ইয়েটা সেটা হচ্ছে 12 ওহম। এখন তোমরা আমাকে একটা কথা বলো যে L1 যে ইয়েটা, L1 দৈর্ঘ্যের রোধ যদি R1 হয় আর L2 দৈর্ঘ্যের রোধ যদি R2 হয়, জানি না, আমি ধরে নিলাম, তাহলে অবশ্যই কিন্তু R1 প্লাস R2 কিন্তু 12 ওহম, কারণ দুটোর যোগফল করে তো সেই যে ধারকটা যে রোধের তারটা আছে সেই রোধেরই থাকবে না, বেড়ে তো যাবে না, তাই না? আচ্ছা, আবার কি বলেছে, যদি তাদেরকে কি করা হয়, তুল্য রোধ নির্ণয় করা হয়। তুল্য রোধ মানে এই দুটো কিন্তু প্যারালাল আছে। L2 দৈর্ঘ্য বিশিষ্ট তারের ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। L1 দৈর্ঘ্য বিশিষ্ট তারের ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। তাহলে এদের যে তুল্য রোধটা হবে সেটার মান দিয়ে দিয়েছে, এদের যে তুল্য রোধটা হবে সেটার মান যদিও দেওয়া আছে, প্রথমে আমি আগে বার করি গুণফল ডিভাইডেড বাই যোগফল, সেই মানটা দিয়ে দিয়েছে 8/3। তাহলে R1 প্লাস R2 12, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইজিক্যাল টু 8/3। এখান থেকে আমরা হেল্প নিয়ে কাজটা করব। তাহলে দেখো এখান থেকে কী বার করব, যে একটা মান আমাকে এখানে বসাতে হবে। যাই হোক, এখানটা একটু করে নিই, জায়গা আছে। R1 সমান হচ্ছে R2 মাইনাস, সরি 12 মাইনাস R2। তাহলে R1 ইন্টু 12 মাইনাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2-র মান কত? দ্যাট ইজ 12। কাজ শেষ না। R1 ইন্টু R2, R2 মানে হচ্ছে 12 মাইনাস R1, 12 মাইনাস R1, সেটাই তো ভাবছি, সেই তো ঘুরে ফিরে ওইখানে চলে আসছে। তাহলে লাভ কী হলো? 3 4 12, তাহলে 12 R1 মাইনাস R1 স্কোয়ার ইকুয়ালস টু 8 4 32। তাহলে এখান থেকে যদি করি R1 স্কোয়ার এই পাশে গেল মাইনাস 12 R1 প্লাস 32 ইকুয়ালস টু 0। এবার 32 মানে 8 4, হ্যাঁ 8 4 দিয়ে হেল্প হতে পারে, সেটা হচ্ছে R1 মাইনাস 8 গুণিত R1 মাইনাস 4। এই তো বাবা কাজ কমপ্লিট। না, একটা প্লাস একটা মাইনাস হবে নাকি? না, ঠিকই তো আছে, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে R1-এর মান 8 হতে পারে কিংবা R1-এর মান 4 হতে পারে। এই তো বাবা খেলা খতম। ঠিক আছে, ঠিক আছে। এবারে কার মান বেশি হবে? যার দৈর্ঘ্যটা বড় তার মানটা বেশি হবে। তাহলে R1-এর মান কত হবে? R1-এর মান অবশ্যই কি, R1-এর মান অবশ্যই কি, R1-এর মান অবশ্যই L1-এর মতো কম, অর্থাৎ R1-এর মান অবশ্যই 4 আর R2-এর মান অবশ্যই 8। এটা হচ্ছে কথা। মান বার করে দিলাম, গল্প শেষ। 4 আর 8। তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আমাকে জানতে চেয়েছে L1 ডিভাইডেড বাই L2 কত হবে। সেটা হবে R1 ডিভাইডেড বাই R2, মানে হচ্ছে 4/8, মানে 1:2। এই তো বাবা হয়ে গেল 1/2। অপশান ডি, অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো। এটা কোথার থেকে কোথায় চলে গেলাম? এখানে 27, এখানে 28। যাই হোক, বুঝতে পেরেছো, এটা সবচেয়ে বড় কথা। AIMPT তো পড়েছিল। নেক্সট বলছে 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলে রোধটির মধ্য দিয়ে 0.2 তড়িৎ প্রবাহ হয়, কোষটির অভ্যন্তরীণ রোধ কত? এখানে একটাই সূত্র, সেটা হচ্ছে I বা কারেন্ট কত নির্গত হবে না, তুল্য রোধ, সরি তুল্য বিভব ডিভাইডেড বাই তুল্য রোধ। গল্প শেষ, আর কিছু জানতে চায় না। এখানে কটা কোষ আছে না আছে, প্যারালাল কোষ হলে প্রতিটি কোষের যে বিভব সেটাই হবে তুল্য বিভব, সিরিজে হলে যোগ করতে হবে, সেটাই ব্যাপার। যাই হোক, কত নম্বরের এটা? 29 নম্বরের। 2.1 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি 10 ওহম রোধের সাথে, আচ্ছা বাইরেরটা হচ্ছে 10 ওহম আর ওর যে নিজের বিভব ই সেটা হচ্ছে 2.1 ভোল্ট। কারেন্ট কত গেছে? কারেন্ট গেছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ই ডিভাইডেড বাই ছোটো হাতের আর প্লাস বড় হাতের আর। তাহলে সেখান থেকে ইউজ করলে আমাদের কাজ কমপ্লিট। এটা হচ্ছে 2.1 ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আরটা হচ্ছে 10। তাহলে এখানে 0.2 স্মল আর প্লাস 2 ইজিক্যাল টু 2.1। এখান থেকে 2.1 মাইনাস 2 ইজিক্যাল টু 0.1। এটা কেটে গেল, তাহলে আর ইজিক্যাল টু হাফ, মানে 0.5 ওহম। ঠিক, ক্লিয়ার, অল সর্টেড। 0.5 ওহম, হ্যাঁ ডি নাম্বার হচ্ছে উত্তর। আর এটা নিট 2013-তে পড়েছিল, নিট 2013-তে পড়েছিল, তাই তো? ক্লিয়ার। 30 নাম্বার, 30 নাম্বার কী বলেছে?
ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, কোষটি আর মানের একটি বহির্রোধের সাথে যুক্ত করা হলো। ছোট হাতের আর যদি বড় হাতের আর চেয়ে অনেক ছোট হয়, তাহলে বলো যে কোন গ্রাফটা ঠিক। কি ভার্সেস কি গ্রাফ আছে? ভোল্টেজ ভার্সেস রেজিস্ট্যান্স। বেশ, ভোল্টেজ বলেছে, ইএমএফ বলেনি। তাহলে যখন বাহ্যিক রোধ আমি কোনো ইউজ করিনি, বাহ্যিক রোধ কোনো ইউজ করিনি, আর ইজিক্যাল টু যখন 0, সেই মুহূর্তে কিন্তু বাহ্যিক রোধ ইউজ করা নেই, মানে কি কোনো বহির্বর্তনী নেই বা বহির্বর্তনীতে কোনো রোধ নেই, মানে বহির্বর্তনীর সাথে কানেকশানই নেই। কানেকশান থাকলেই একটা বাইরের রোধ থাকবে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু সেটাই নেই। তার মানে আমার কিন্তু সার্কিটটা যে সার্কিটটা আছে সেটা মুক্ত হয়েই আছে, এখনও ক্লোজড হয়ে নেই, অর্থাৎ ওপেন হয়েই আছে, মুক্ত বর্তনী হয়ে আছে, বা বলা ভালো ওপেন সার্কিট হয়ে আছে। আর ওপেন সার্কিটে ওর ভোল্টেজ কত দেবে? একটা ব্যাটারির ভোল্টেজ ওর ইএমএফ পরিমাণ দেয়। ইএমএফ যদি এটা হয়, এখানে ভি ইজিক্যাল টু ই, এই পরিমাণ দেবে। কথাটা বোঝা গেল? ঠিক। ওর না, একটা জিনিস, ওর ভোল্টেজ কত দেবে, দুই প্রান্তের ভোল্টেজ কত দেবে, সেই জিনিসটা হচ্ছে আমি যদি একটা জিনিস ভাবো না, এই জায়গাটাতে একটু গণ্ডগোল হলো, সেখানে ভোল্টেজ ওর 0 দেবে। 0 এই জন্যই দেবে কারণ আমি বাহ্যিক কোনো রোধ দিইনি। তাহলে বাহ্যিক রোধ যদি না দিই, কী বলেছে, একটি বহির্রোধের সাথে যুক্ত করা হলো, এত হলে আর রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ। ও আর রোধের ব্যাটারির বিভব জানতে চাইনি, আর রোধটা দুই প্রান্তের বিভব প্রভেদ। আর যে রোধটা আছে, ধরুন এটা একটা বড় হাতের আর, এখানে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এখানে একটা ছোটো হাতের আর আছে, অল শর্টেড। বেশ, এখানে একটা ভোল্টেজ কানেক্ট করেছি আমি, ঠিক। এবারে এইটা বলছে কানেক্ট নেই, এটা যদি কানেক্ট না থাকে তাহলে এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? এটা কানেক্ট নেই, বা এমন একটা তার যার কোনো রোধই নেই। তার রোধ নেই মানে কি? সেখানে কারেন্ট যাবে, রোধ নেই মানে সে কানেক্টেডই নেই, সে কানেক্ট নেই, জাস্ট একটা তারটা খুলে রাখা আছে। সেখানে যদি তারটা খুলেই রাখা থাকে, তাহলে তার দুই প্রান্তে বিভব পার্থক্য কত? সেম, কারণ তার তো কোনো রোধ নেই। আরে বাবা, ভোল্টেজকে কে ড্রপ করে? ভোল্টেজকে ড্রপ করা হচ্ছে রোধ। এবারে রোধ যদি না থাকে, ভোল্টেজকে ড্রপ করাবে কী করে? অর্থাৎ তার বাম পক্ষে যা ভোল্টেজ, ডান পক্ষে তাই ভোল্টেজ, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 0, এখান থেকে হবে স্টার্ট। এবার যত রোধ বাড়ছে, যত আমি বাড়াচ্ছি রোধ, আরে রোধটা কী হয় রে বাবা? এই যে পোটেন্সিয়াল, যত ভোল্টের ব্যাটারি মাইনাস আইআর সমান তো 0 হয়, বা ভোল্টেজ ইজিক্যাল টু আইআর। এবারে ভোল্টেজ ড্রপ ইজ ডিপেন্ড আপন দ্য রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ ড্রপ তত বেশি হবে যত বেশি রেজিস্ট্যান্স থাকবে, সে তাকে ড্রপ করিয়ে দেবে। এখন বিষয়টা দাঁড়ালো, ভোল্টেজ ড্রপ তত বেশি হবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে। তাহলে রেজিস্ট্যান্স বেশি ধীরে ধীরে বাড়ছে, ভোল্টেজ ড্রপটাও ধীরে ধীরে বাড়বে। এই তো গ্রাফ। অর্থাৎ তোমার এটা ম্যাচ করছে না, উল্টো দিকটাতে আছে, এইভাবে আছে, মানে এর নতিটা কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভভাবে ইনক্রিজ করবে, এটা হচ্ছে বিষয়। মানে ওর যে পোটেন্সিয়াল ড্রপটা সেটা বাড়বে, কিন্তু ঋণাত্মকভাবে বৃদ্ধি পাবে। এর যে নতিটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে পজিটিভ। না, পজিটিভ নতি আছে, এমনি করলে উল্টা নেগেটিভ নতি হতো, এমনি করলে স্থূলকোণ হতো, স্থূলকোণ হলে নেগেটিভ নতি হতো। হ্যাঁ ঠিক আছে, এটা পজিটিভ নতি। পজিটিভ নতি মানে হচ্ছে dv/dr, সেটা কিন্তু পজিটিভ, মানে আর এর পরিবর্তনে ডিভিটা পজিটিভভাবেই পরিবর্তন হবে। কথাটা বোঝা গেল? মানে আর বাড়লে ভিটাও বাড়বে, পজিটিভলি বাড়বে। হ্যাঁ, বাড়ারই কথা, ভোল্টেজ ড্রপ যেটা সেটা তো বাড়ছেই, অসুবিধা নেই, এইভাবে গ্রাফটা হবে। অর্থাৎ অপশান নাম্বার 2, মানে গ্রাফ নাম্বার 2, অপশান নাম্বার সি এরটা যেটা হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। কথাটা ক্লিয়ার হলো? না হলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট আমরা 31 নম্বরে চলে আসি। 31টাতে বলেছে তড়িৎ বর্তনীতে গ্যালভেনোমিটারের সাথে শান্ট যোগ করা হয় যাতে গ্যালভেনোমিটারে কম কারেন্ট যায়। গ্যালভেনোমিটারটা হচ্ছে আমাদের কাছে দামি দামি যন্ত্রপাতি, এটার সাথে তুল্য করতে পারি, সমতুল্য। ফলে গ্যালভেনোমিটারের সাথে যদি প্যারালালে একটা শান্ট যোগ করি, শান্ট মানে হচ্ছে একটু কম রোধ বিশিষ্ট তার, সেটা যদি আমি ইউজ করি, তাহলে সেখানে রোধ কম পাওয়ার ফলে অনেকটা হাই কারেন্ট কিন্তু সেটা দিয়ে পাস করে যাবে, আর আমাদের যে মেন সার্কিট দ্যাট ইজ নাথিং বাট গ্যালভেনোমিটার, সেটা কিন্তু বেঁচে যাবে। বেশ, তাহলে 32-33 দুটো প্রশ্ন আছে। আর দেখো, দুটো প্রশ্নই কিন্তু একটা জিনিস দিয়েই কাজ করবে। একটু বলে নিই, শান্ট কী হয়? শান্ট মানে হচ্ছে এখানে একটা মেন বর্তনী আছে, তার সাথে একটা প্যারালাল একটা ছোট বর্তনী ইউজ করব, এটা শান্ট, এটা হচ্ছে গ্যালভেনোমিটার। গ্যালভেনোমিটারে যাওয়া কারেন্ট আইজি, শান্টে যাওয়া কারেন্ট হচ্ছে আইএস, মোট কারেন্ট হচ্ছে আই। এই তো সার্কিট, দুই প্রান্তের বিভব প্রভেদ তো সেম, প্যারালালে থাকে। তাহলে আইজি ইন্টু বড় হাতের জি সমান আইএস ইন্টু বড় হাতের এস, এটার উপরে সব কিছু বেস করে দাঁড়িয়েছে। দেখতে থাকো তুমি। 32-এরটা কী বলেছে? 32-এরটা বলেছে আর রোধের একটি গ্যালভানোমিটার, মানে গ্যালভানোমিটারটাকে আর ধরবে, জি ধরো না, হয়ে গেল। আর রোধের একটি গ্যালভানোমিটার একটি বহির্বর্তনীতে যুক্ত আছে 32-এরটাকে করি, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের 100 ওহম রোধ, গ্যালভানোমিটারের রোধ 100 ওহম,
বেশ দিয়ে দিয়েছে। মূল কারেন্ট কত হচ্ছে, সমান্তরালে 1 ওহম রোধের শান্ট যেটা সেটা 1 ওহম। বেশ, আর কি জানতে চাই, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। মূল প্রবাহ যদি আই হয়, আবার এটা আমরা লিখতে পারি তো আই সমান হচ্ছে আইএস প্লাস আইজি, অবশ্যই তাই। কেভিএল থেকে লিখতে পারি, বা কেভিএল যদি না জানো তাহলে এমনিও লিখতে পারি যে কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, গ্যালভানোমিটারে কতটা কারেন্ট যাচ্ছে, আইজি। মূল কারেন্টের কত ভাগ যাচ্ছে, আইজি বাই আই, অবশ্যই তাই। তাহলে এখানে আইজির মান কত না, আইএস ইন্টু এস ডিভাইডেড বাই জি, তাই না। আইএস ইন্টু এস ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই আই মানে কি, আইজি প্লাস আইএস, আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। এইবার যদি আমরা তাই না নিই, একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে আসি আমরা বার কী করতে চাইছি বললাম যে গ্যালভানোমিটারে কত কারেন্ট যাচ্ছে, মূল কারেন্টের রেশিওতে কতটা যাচ্ছে, এই অনুপাতটা চাই আমার। দেখো আইজি বাই আইএস সমান দেখো না আমরা লিখতে পারি এস বাই জি। হ্যাঁ পারি স্যার, কোনো অসুবিধা নেই। এখন এক কাজ করো, ওপরটাকে অমনি রাখো, লবে হরে নিচে যোগ করো। ওকে, তাহলে ওই পাশেও করো, ওপরটাকে অমনি রাখো, লবে হরে যোগ করো। ওকে, এটা অনুপাতে নিয়ম, করা যেতেই পারে। আইজিকে আইজি রাখলাম, টোটাল কারেন্টটা হচ্ছে যোগফলটা আই, তাহলে এস বাই এস প্লাস জি। এস কত 1, তাহলে 1 বাই 1 প্লাস 100 মানে 101, তাহলে 1 বাই 101 অপশান নাম্বার সি। এই জিনিসটা এখানেও কাজ করবে, দেখবে কি বলেছে যে আর হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। আচ্ছা, মানে এখানে আমরা আর নিয়ে নেবো গ্যালভানোমিটারের রোধকে, জিটা এখানে কিন্তু আর, নাহলে ভুল হবে এখনই। ওকে, বর্তনীর মূল প্রবাহ মাত্রা গ্যালভানোমিটারের সহনক্ষম প্রবাহ মাত্রা, গ্যালভানোমিটারের যতটা কারেন্ট যাচ্ছে, গ্যালভানোমিটার কতটা যাচ্ছে আইজি, তার কে টাইমস হচ্ছে মূলটা মানে আইটা। ক্লিয়ার হলো, বোঝা গেল নিশ্চয়ই। ক্যামেরা চলছে, হ্যাঁ ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। ঠিক আছে, হলো। তাহলে কি জানতে চেয়েছে, শান্টে কত রোধ ব্যবহার করবো, মানে এসটা জানতে চেয়েছে, এস জানতে চেয়েছে। দেখো আবার এই জিনিসটা কাজে লাগাবো, সেম জিনিস, আইজি বাই আইএস ইজিক্যাল টু এস বাই জি। ওকে ডান, এস জানতে চেয়েছে, তাহলে এস কত হবে, আইজি বাই আইএস ইন্টু জি। ওকে ডান। এখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এই যোগটা করতেই হবে, যোগটা করে নিলেই ভালো, বিষয়টা এমনি। দেখো আইজিটা থাক, আবার করব আইজি প্লাস আইএস, হলো। তাহলে এসটা থাক, আবার করব এস প্লাস জি। ওকে, তাহলে আইজিকে আইজি রাখলাম, এস প্লাস জিটাকে আই করে দিলাম যেহেতু টোটাল কারেন্ট, এসটাকে এস রাখলাম, এস প্লাস জিটাকে আর করে দিলাম। ঠিক আছে, আইজি বাই আইজির জায়গাতে আইজি, আর আই মানে হচ্ছে আইজি ইন্টু কে, আইজি ইন্টু কে সমান হচ্ছে এস বাই এস প্লাস আর। এত দূর অবধি ক্লিয়ার? আমাকে এস জানতে চেয়েছে, তাই তো আমার কাছে এস জানতে চেয়েছে। তাহলে দেখো এটা কেটে গেল, পড়ে থাকছে 1 বাই কে, যাই ক্রস মাল্টিপ্লিকেশান করো, এস প্লাস আর ইজিক্যাল টু এস ইন্টু কে। এখন এসকে মাইনাস এস ইজিক্যাল টু আর, তাহলে আমাদের কাছে এস কত দাঁড়ালো, এস কমন নিলে কে মাইনাস 1, তাহলে আর বাই কে মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। আর বাই কে মাইনাস 1, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা খুবই সহজ আছে, কিন্তু ওটা নেক্সট পার্টে করবো, যেহেতু আমাদের এখানে ছিল 33 অবধি। 34-এরটা হেভি সোজা আছে, বলে দিই V1 প্লাস V2 সমান হচ্ছে V3, ওই টাইপের যেটা আছে। ওপরের বিভব পতন নিচের বিভব পতনের সাথে সেম থাকবে, কারণ ওপরটা দুটো আর নিচটা একা প্যারালালে আছে, তাই। যাই হোক, এতদূর পর্যন্ত আমাদের আলোচনা ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব MCQ #4, যেটা লাস্ট পার্ট, যেখানে 34 থেকে 43 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।